এখন অন ক্যামেরায় আপনি সবার উপস্থিতিতে গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন তাদের উপস্থিতিতে পুরো বিষয়টা বলবেন। প্লিজ। আসসালামু আলাইকুম। আমাদের বিষয়টা হচ্ছে যে আমার বাবা দীর্ঘদিন আজকে প্রায় 20-25 বছর হবে। আমাদের আপনার বাবার নাম কি? নুরুল আমিন সওদাগর। জি, এটা উল্লেখ করতে হবে। জায়গা সম্পত্তি থেকে বঞ্চিত করে রাখছে এবং বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে আমাদেরকে উনি দামানো রাখার চেষ্টা করতেছে। তো উনি ইতিমধ্যে আমরা ছোটবেলায় যখন আমার মা ছিল তখন উনি আমার মাকে বিভিন্ন ধরনের হয়রানি অত্যাচার বিভিন্ন ধরনের কলা কৌশল দিয়ে আমার মাকে ঘর থেকে বিদায় করে দিছে। আমাদেরকে বলছে যে তোরা মা ছাড়া থাকতে পারবি, কোনো ব্যাপার না, মা ছাড়া সন্তানরা বাবার কাছে বড় হয়, বাবার কাছে লালিত পালিত হয়, বাবাই সবকিছু করে। এরপর আমার বোনদেরকে আমার বাবা বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পরে অনেক টাকা খরচ করছে। করার পরে উনি বিয়ে দেওয়ার পরে আমার বোনদের কোনো খবর বাড়তি কোনো কিছু আসা যাওয়া এই 22 বছরের ভিতরে উনি নেয় নাই। উনি আমার বোনরা আসলে কোনো দারিদ্রতার কিছু নিয়ে আসলে উনি বলে যে মানে এখানে কেন আসছস? আমার সৎমা বলে যে বিষ নিয়ে আসছি, কলার ভিতরে বিষ, দুধের ভিতরে বিষ, আমাদেরকে এখানে আসতে দেয় না, মোটেই বাবার সাথে গেছতে দেয় না। এবং ইভেন আমার বাবা বলছে যে মানে একদিন আসছিলাম, বলে যে তোরা আসলে আমার ঘরে অশান্তি হয়, তোরা এখানে আসিস না। আচ্ছা, এরপরে আমার বাবা পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গাগুলা বিক্রি করে দিছে। আমাদের কুমিরা অস্ত্র এলাকার গ্রামবাসী জানে যে আমাদের কয়টা বাড়ি আছে। উনি কলা কৌশল ভাবে ওই বাড়িগুলা বিক্রি করে দিয়ে বিভিন্ন ভাবে টাকা পয়সা উদ্ধার করে উনি এই বাড়িটা করছে। এই বাড়িটা 28 লক্ষ টাকা দিয়ে করার পর ওনাকে যখন আমরা বলছি বাবা আমাদের সম্পত্তি থেকে আপনি আমাদেরকে বঞ্চিত করতেছেন কেন, উনি আমাদেরকে কথাই উত্তর দিল, তোদেরকে বঞ্চিত করতেছি না বাবা, তোদেরকে দিব। তো দিবেন কখন? কথা আমি কি মরে গেছি নাকি? তো আপনি তো মরে যাওয়ার আগে আমার সৎ ভাই বোনদেরকে দিয়ে দিচ্ছেন অলরেডি, আমাদেরকে কখন দিবেন? বলে যে তোরা ভালো হ। তো আমরা কখন ভালো হব? আমাদের তো ভালোর জায়গাটা দেখতেছি না, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, কিছুই করবে না। ওনার এগুটা একই যে উনি আমাদের জন্য কিছু করবে না। আমার মা কালো, আমার মা কালো বিদায় আমাদের 6 সন্তানকে উনি ত্যাগ করে দিছে। উনি বলতেছে যে মানে তোরা আল্লাহর দরবার থেকে বঞ্চিত, আমার দরবার থেকে বঞ্চিত, ওনাকে আল্লাহ নাকি বলছে সেটা। এবং আমি ওনার সাথে একবার যে মার্কেটিং এ যাওয়ার পর উনি বলতেছে আমার বাবাকে আমি জানি না, তোর বাবাকে তুই জানোস না। তখন বাবাকে বললাম যে চলেন বাবা ডিএনএ করাই। ডিএনএ করার পর কে কার ছেলে তখন প্রমাণ হয়ে যাবে। আমি যদি আপনার ছেলে না হয় আমি আপনার কাছে কেন আসবো? আসারও প্রয়োজন কি? আমার বাবাকে আমি খুঁজে বের করবো। উনি এই কথাগুলা বলার পর যাই হোক উনি ধীরে স্বস্তিতে এক পর্যায়ে মন মানসিকতা রাইটে আনে। রাইটে আনার পর উনি বলতেছে যে আমাদেরকে 5 ঘন্টা জায়গা দিবে। কোথায় দিবে? ওখানে আমাদের কুমিরা অপর পাশে জায়গা আছে কিছু 5 ঘন্টা, তাও সরকারি জায়গার সাথে অ্যাডজাস্ট। তো উনি বলতেছে এই জায়গাগুলা দিবে, এই জায়গার ভিতরে গর্ত জায়গা। তো আমাদের বর্তমান যে অ্যাবিলিটি আমাদের এলাকাবাসীরা জানে আমি 8 নাম্বার গাড়ি চালাই, আমি খুব দারিদ্র্যের ভিতরে আছি, আমার কোনো বাসা ভাড়া দিয়ে আমি তাকে, আমার ভাইও তাকে সেভাবে। তো আমার বাবাকে বললাম যে বাবা এই জায়গাটা দিচ্ছেন, আমরা তো এখানে বিটা বাড়ি করার মতো সময় আমাদের থাকবে না, আমরা মরে যাব, গাতা গাতা থাকবে। বলো যে সেটা আমার দেখার বিষয় না, তোরা তোদের মার কারণে তোদের কপাল খাইছিস। কিরে আমার মাকে বিয়ে করছেন আপনি, আমরা আপনার ঘরে হয়েছি, আমার মার অপরাধ থাকতে পারে, আমাদের তো অপরাধ থাকতে পারে না। আর জন্ম যখন দিচ্ছেন আপনি এত পরিকল্পনা আপনার ছিল, তাহলে আপনি 2টা সন্তানই যথেষ্ট। মাইন্ড করিয়েন না, বেয়াদবি নিয়েন না। তাহলে আপনি আমাদের এই 6 বোনকে আপনি এভাবে বঞ্চিত করতেছেন কেন? উনি 5 ঘন্টা দিচ্ছে। 5 ঘন্টা দেওয়ার পর আর্মির কাছে গেছি, যাওয়ার পরে আর্মি বলতেছে ভাই আপনি তো কাজটা ভালো করেন নাই, আপনি ওদেরকে বঞ্চিত এতগুলো সম্পদ থেকে কিভাবে বঞ্চিত করলেন? হ্যাঁ, তো উনি বলতেছে আমার জায়গা আমি দিব না। আর্মি বলতেছে যে কেন তুমি দিবে না? আইনে তো সেটা বলতেছে না। তো পরে আর্মি বলছে যে আমার পক্ষ থেকে 2 ঘন্টা জায়গা বাড়িয়ে দাও। আমাদেরকে প্রথমে সে 2 ঘন্টা, আমার বোনদেরকে বলতেছে কিছু টাকা পয়সা দিবে। তো কিছু টাকা পয়সা উনি কি দিবে উনি সেটা উল্লেখ করে নাই। তো আর্মি বলতেছে ভাই আপনি এখানে আর কথা বলেন না, এটা আপনার পারিবারিক ব্যাপার, আপনি সেটা সম্মিত, আপনার ছেলেরা যদি মানে অলরাইট, আর যদি না মানে সেটা আপনারা আইনের মাধ্যমে যেতে পারেন। হ্যাঁ, তখন আমরা ওখান থেকে আসার পর আর্মিরা বলতেছে তোমরা আইনে যাও, তোমরা আইনে গেলে তোমাদের আইনের একটা রাস্তা আসবে, ওরা বলে দিছে। তো ওনাকে ফোন দিলাম, যাই বাবা যেহেতু আমাদেরকে দিচ্ছে, ওনাকে আমার বাবাকে ফোন দিলাম, বাবা কোথায়? বলে ফৌজদারাট। ফৌজদারাট বলে যে তোরা এত বেজানি হচ্ছিস কেন, আমি জায়গা দিব। তো আমি বললাম যে টাকা রেডি আছে, আপনি আসেন। বলে যে তোরা আরো টাকা রেডি কর। তো আরো টাকা রেডি কর বলতে এক পর্যায়ে এখানে তর্কাতর্কি হয়ে যায় ছোটটার সাথে আমার বাবা। তো এরপরে দিয়ে উনি
আসি, আর কোনো খবর বার্তা নিল না। এরপর আমাদেরকে বলতেছে, ওখানে আমাদেরকে একটা জিম্মদার বলছে নিশিতা, যেটা আমার মানে সৎ বোন নিশিতা, তো বলতেছে যে মানে ওদেরকে আর 1 ঘন্টা জায়গা বাড়াই দেওয়া যাবে, ঠিক আছে, ওদের থেকে বনসাইন নিতে হবে। বনসাইনটা কি, যাতে বাবা হিসেবে ওনার প্রতি আমাদের কোনো অধিকার না থাকে। তা আমাদের কথাটা হলো যে আমার বাবার থেকে যদি যুক্তি দিয়ে যদি আমরা কোনো কিছু আদায় করতে পারি, সেখানে নিশিতা ঈশিতা বা আমার স্বপ্নার কি, কথাটা হলো সেই জায়গায়। কিন্তু ওরা বলতেছে যে মানে আমরা বনসাইন দিয়ে জায়গাটা নিতে হবে, ঠিক আছে, ওখানে ওই যুক্তিটা মানলাম। বাইরে এসে উনি, আমার বাবা ওইটা চিন্তা করলো না, কিরে এগুলা তো আমার প্রথম ঘরের সন্তান, ওদের সিগনেচার দিলে ওরা তো আমারই সন্তান, আমার কাছে আসবে যাবে সবকিছু আমার উরুজ্জাত সন্তান। উনি এটা চিন্তা না করে উনি আমাদেরকে ফোনে বলতেছে যে তোরা সিগনেচার দিলে জায়গা দিব, আর সিগনেচার না হলে জায়গা দিবে না। তো এখন জিনিসটা উনি কেন করতেছে এই বুঝতেছি না। আমার বাবার এই পুরা আরেকানি বাড়ি পুরোটা আমার বাবার। এখানে আমার ভাই কি বলছে, বাড়িটা বলতে এই বাড়িটা না। তারপর আমাদের ইউনিয়ন পরিষদের এখানে আপনার পিছনে কিছু দখল সত্ত্ব সরকারি জায়গা ছিল, উনি ওইখানে ওইগুলো 30 লক্ষ টাকার মতো বিক্রি করছে। বিক্রি করার পরে এই বাড়ি যেটা 92% জায়গা, এটা ছোট বউ আর মানে আমার ছোট মায়ের ছেলে মেয়েদের দিয়ে দিছে আর কি। মেয়েদের দিয়ে দেওয়ার পরে এখন আমরা বলতেছি যে মানে আমাদের জন্য কি রাখছে, বলতেছে যে তোদের জন্য এটা আল্লাহর থেকে বাজেট নাই, এটা কোনো বাবার ছেলে মেয়েদের কোনো অংশীদারিত্ব হতে পারে না। আমার বোনদেরকে বিয়ে দিছে সত্য, টাকা যা খরচ করছে, কিন্তু আমার বোনদের বিয়ে দেওয়ার এই পর্যন্ত কি ঘরে দিছে, বিয়ে তো দেওয়া যায়, কিন্তু কি রকম স্বাবলম্বী ঘরে দেওয়া যায়, ভালো ঘরে দেওয়া যায়, এটা একটা বিষয়। যদি এই পর্যন্ত উনি কোনো খোঁজ খবর নেই নাই, একটা আমাদের সিটিং এর প্রচলিত একটা রীতিনীতি হিসেবে মেয়েদেরকে বিয়ে করে দেওয়ার পরে স্বামীর কাছে তথ্য তালাশ রাখা পড়ে, কিন্তু উনি কখনো গিয়ে খোঁজ খবরও নেয়নি। আমরা কোনোভাবে পক্ষ আক্রমণ করে কোনো কথা বলবো না। শালীনতার মাধ্যমে সুন্দরভাবে হাসি মুখে অনেক কঠিন বিষয় খুব সহজে সমাধান করা যায়। আর উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলতা করে পক্ষ আক্রমণ করে কথা বলে সমস্যা দীর্ঘায়িত করা যায়, কোনোদিন সমাধানে আসা যাবে না। তো আপনাদের সবার কাছে বিনয়ের সাথে আবেদন থাকবে যে আমরা পক্ষ আক্রমণ করে কথা না বলে শালীনতার মাধ্যমে আমরা বজায় রেখে কথা বলবো। ধন্যবাদ। এখানে আসবে না, এখানে বসে বলবো না, ওখানে আপনি বসেই বলেন। এখন এগুলো হইলো আমার আগের ঘরের সন্তান। এখন ওরা যেগুলা বলতেছে আমার আগের সংসার নিয়ে, প্রথম প্রশ্ন হইলে তারা তখন 5 বছর, আপনাদের কাছে এখন না এরা বড় দেখতেছে, তখন কতটুক ছিল? যে কথাগুলো এখন ওরা বড়ই বলতেছে, তখন তারা 5 বছর ছিল? 7 বছর, 6 বছর, 8 বছর, নাকি এত বড় হয়েছিল? এরা তখন কি এত বড় ছিল না আরো ছোট ছিল? ডেফিনেটলি ছোট ছিল। তাহলে ছোট কালের কথাগুলো যে এখন বলতেছে, কার থেকে শুনে বললো, কার থেকে শুনে বলতেছে এইসব কথাগুলো, অহেতুক কথাগুলো? যদি এরা ছোট থাকে তাহলে এই কথা এখন এই বয়সে কই ফেলো? এরা তো এখনো না মনে করেন বড় হয়েছে, তখন তো ছোট ছিল। মেয়েদেরকে সাইডটাতে আমি বিয়ে দিছি মা সারা, হ্যাঁ, এখন লেখাপড়া খরচ যে যতটুকু করছি আর কি। তাইলে মনে করেন এখন ছেলে, এইটাও আমার বড়টা আমার কাছে ছিল না, ছোটটা আমার কাছে ছিল, যে মার কাছে, আগের মার কাছে ছিল। হ্যাঁ, এখন মনে করেন এরা যেগুলো এখন বড় করতেছে বা এগুলো দেখাইতেছে এখানে সমাজে, হ্যাঁ, এগুলো তো অনেকদিন হয় নাই আমার এখানে আসছে সম্মতের কথা আসছে, তারা বড় হয়েছে, এখন তাদের দুজনের 3 ঘন্টা দেওয়ার কথা হয়েছে, 1.5 ঘন্টার দর। শতক মেয়েদেরকে দেওয়ার কথা ছিল না। তারপরে সেনাবাহিনীর অফিসার বললো যে তাদেরকে কিছু জায়গা দাও, তখন তাদেরকে আমি 1 ঘন্টা বলছি, লাস্টে সেনাবাহিনী বলছি 2 ঘন্টা দাও, এরা বইনে করে নাও। হ্যাঁ, তখন আমার মেজো মেয়ে এখন যেটা কলেজে আসছে, উনি বললো যে ঠিক আছে স্যার, ওগুলো তো দিবেন, আমাদের সাথে যদি আমরা পরের ঘরের সন্তান, আমাদের সাথে যাতে আর একটা কোনো বেজার না হয়, স্যার একটা লিখিত একটা কাগজ দিতে হইবে, একটা লিখিত কাগজ দিয়ে সেনাবাহিনীর অফিসারে বললো। এটা বলে চলে আসছে। চলে আসার পরে তার রাত গেছে, দিনের 8টার দিকে আমার বড় ছেলে বললো যে তুমি কটা আনতে কইছো? আমি ফানি সেরলে আছে খুঁজতে রাত কি জায়গা, হ্যাঁ, কি আবার রাখতে আনো, দিনে তো জানো দুম তৈরি জায়গা তো তোরা দিবেলা খোঁজেছি, কি জায়গা দিতেন না? তখন এই কথার পরে ছোটা বড়টা কি করছে, ছোটার লগে শেয়ার করছে কথাটা।
কিন্তু ওইটা আমি চোখে দেখতেছি না, কেমনে জানি মোবাইলে আমার সাথে যখন আলাপ করতেছে ছেলে, আমার মা বোন ধরি যা বাসা দিতেছে, এটা আমি এখানে প্রকাশ করার মতো নাই। সন্তান, হ্যাঁ সন্তান আপনি যেহেতু জন্ম দিয়েছেন, দিয়েছি তো। তাদের হক আপনাকে আদায় করতে হবে। না। কারণ আজ কাল আপনাকে আমাকে প্রত্যেককে মরতে হবে। সুতরাং এই আপনি যদি আজকে হক না আদায় করেন, আপনার পরে পরে যারা আসবে তারাই ভোগ করবে। কিন্তু এটা তারা কিভাবে ভোগ করবে? এখানে মসজিদ হবে না মাদ্রাসা হবে না এখানে নাইট ক্লাব হবে, আল্লাহ মাফ করুক, বেয়াদবি মাফ করবেন, সেটা তারাই জানে, পরবর্তী প্রজন্ম। জেনারেশন জানবো, কিন্তু এটা তো আমি থাকবো আপনি না। যদি আপনার হক আদায় করেন সঠিকভাবে, তাহলে পরকালে আপনি শান্তিতে থাকতে পারবেন। অন্যথা যদি আদায় না করেন, সেক্ষেত্রে আপনাকেই পরিচয় দিতে হবে আল্লাহর কাছে। এটা তো আমি কবি Plus, দিতে হইলো। বাংলাদেশের প্রচলিত আইনের প্রতি কি আপনি শ্রদ্ধাশীল? হ্যাঁ, আমি কিছু শ্রদ্ধাশীল তো। যদি শ্রদ্ধাশীল থাকেন, তাহলে অবশ্যই আপনাকে প্রচলিত আইন মেনে সব কাজ করতে হবে। আপনি যেহেতু এগুলো তো আপনার জন্ম দিয়েছেন, কিছুক্ষণ আগে দিয়ে আপনাকে বললাম যে এরা ছোট আপনি থাকতে চলে বলেছেন গেছে, যে তারা হ্যাঁ, আপনার সাথে আমার পাশে থাকে নাই তো। আচ্ছা, দুটোটা ছেলে আপনার কাছে থাকে নাই, বাবার কাছ থেকে সন্তান এরা বিয়ে করলে বাইরে যায়। আপনি আমার কথার মধ্যে কথা বলবেন না, না কথা বলতে সাইড করবেন না, আমি দুই পক্ষের কথাই বলতেছি। আমি মনে করি একজন বাবা, আমার সন্তান যদি অবাধ্য হয়, তাহলে আমি মনে করব যে ইটস টোটালি মাই ফল্ট, এখানে আমার দোষের জন্য আমার সন্তান অবাধ্য হয়েছে। তো আপনি যদি এখন সন্তানদের অবাধ্যতা কেন, তারা গালমন্দ করে, অবশ্য ইতিপূর্বের থেকে আপনি তাদেরকে সেভাবে করতে পারেননি, তার মানে আপনি একজন ব্যর্থ বাবা। আমি হাসি মুখে বলবো, বাবা হিসেবে ব্যর্থ। কিন্তু আপনার উচিত, আর এই নতুন করে যারা দ্বিতীয় ঘরে যারা আছেন, তাদেরকেও আপনার প্রতিটা সন্তানের প্রতি আপনি হক আদায় করবেন। তাদের তো কোনো দোষ নেই, কোনো সন্তানের কোনো দোষ আছে? এই পৃথিবীতে আপনার আমার জন্যই তারা আসছে। আমার সন্তান আমার জন্য আসছে, আপনার সন্তান আপনার জন্য আসছে। আপনি নিয়ে আসছেন তাদেরকে পৃথিবীতে, আল্লাহ দিয়েছেন। তো তাদের প্রতি আপনার না থাকে একটা বিষয়, থাকা অবস্থায় যদি এইরকম আপনার সম্পত্তি থাকা অবস্থায় যদি তারা বাহিরে ভাড়াটিয়া হিসেবে থাকতে হয়, এটা আপনার জন্য কতটুকু সম্মানজনক, কতটুকু অসম্মানজনক, এটা আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন। বলছেন যে বেয়াদবি করছে এই জন্য আপনি দিচ্ছেন না, এই জন্য আপনি কাছে রাখতেছেন না, আপনাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এখন মেরে ফেলার হুমকি দিচ্ছে, কতটুকু এটা সত্য মিথ্যা? এটা সত্য মিথ্যা স্থানীয় যারা আছেন, আপনারা যদি এরকম কোনো কিছু জেনে থাকেন বা আমাদের তথ্য আমরা এগুলো নেব। এখন আপনি আসলে আমরা চাচ্ছি যে বিষয়টা দীর্ঘায়িত না করে একজন বাবা কথা শুনেন না। এখন এরা যদি ভালো হয়ে যায়, সব বালা। আমি কি বলি শুনেন, আপনি যে আল্লাহর একজন বাবা, আপনি আল্লাহওয়ালা নিয়ে যে কথাগুলো বলতেছেন, এটা হইলো যে মনে করেন একটা কথা, আসলে বাস্তব যে ছেলে মেয়ে কথা শুনেন। আপনি ছেলে আমার, ছেলে আমারও স্বীকার করতে হবে, আমিও ছেলেদের স্বীকার করতে হবে। শান্তি বোঝে ছেলে মেয়ের মাধ্যমে, আমার মাধ্যম দিয়ে সেটাই করেন, সেটা করেন। এখন শুনেন, এটা পরবর্তী আমার কথা হলো যে এটা আমি তাদের পরিবেশ দেখে এটা করবো। এখন মনে করেন তারা যদি, আমি বাপ হিসেবে যদি আমার কাছে আসে, আমার কাছে বলে সত্যিকারের পথে আসি যায় সমাজ ব্যবস্থার পরে, এটা আমার ছেলে আমার ওগুলো দোনোটার দরকার আছে। হ্যাঁ, এটা আপনি বা আর কে বলবে এটা বড় কথা না, আপনারা এখানে আসছেন বলতে। সুন্দর একটা কথা উনি বলেছেন যে বাবা হিসেবে এটা কি সন্তান বাবার কাছে আসতে হবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার আরেক ভাই কোথায়? আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কখনো আপনার বাবার কাছে এসেছেন? বাবার কাছে এসে কখনো এটার জন্য দাবি করেছেন যে বাবার কাছে যেভাবে বলতে হয়, বাবার কাছে আসলে সন্তান বাবা রক্তের যে একটা সম্পর্ক, এটা টান দিবেই যত যা হোক, এরকম কি কখনো আপনারা এসেছেন? আমরা আজকে 10 বছর ধরে আসতেছি আমার বাবার কাছে। কিভাবে কিরকম আসেন? আইসা কি আসি অন্য পছন্দ কথা বলি ওনার সাথে? না, আমি বলতে চাচ্ছি যে মনে করেন যে আসার পরে এটা কি উচ্চবাচ্য করেন, উচ্চবাচ্য হয় নাকি বাবার কাছে যে বাবা আমাদের তো জন্ম দিয়েছে পৃথিবীতে, আপনারা এমন কোনো কাজ করেছেন যার জন্য আপনাদের উপরে তিক্ত বিক্ষুব্ধ, এরকম একটা বিষয় এরকম যদি থাকে, তাহলে সন্তানদের কাছে বাবাকে ঠিক করাতে কোনো ব্যাপার না। আসবে বাবা আল্লাহর রাস্তায় মাফ করে দাও, শেষ।
এরপরে তো পৃথিবীর কোনো কিছু থাকে না। এবং একজন বাবা একজন সন্তানের সর্বোচ্চ বিচারক আল্লাহর পরেই। আমার কথা শুনেন, কথা